১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর ৫৫ বছর কেটে গেছে, কিন্তু এখনও দেশটির ইতিহাসের বয়ান নিয়েই শেষ হয়নি বিতর্ক। সরকার পরিবর্তন হলেই বদলে যায় ইতিহাসের নির্মাণ। কখনো জিয়াউর রহমান হারান খেতাব, কখনো শেখ মুজিবুর রহমান হারান পদবি। স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্কের যেমন মীমাংসা হয়নি, নানা দলের ও ব্যক্তির ভূমিকা নিয়েও বিতর্ক চলমান। সরকার বদলের সঙ্গে বদলে যায় জাতীয় দিবস, রাষ্ট্রীয় ছুটি, এমনকি বিভিন্ন স্থাপনার নামও। ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠন করার পর জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনই উস্কে দিয়েছে ইতিহাস নিয়ে আরেক বিতর্ক। একদিকে সংসদের স্পিকার হিসাবে নির্বাচিত করা হয় বিএনপির মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমকে, অন্যদিকে তার কিছুক্ষণের মধ্যেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্তদের নাম অন্তর্ভুক্ত করা হয় শোক প্রস্তাবে। সবচেয়ে লক্ষণীয় ব্যাপারটি হচ্ছে, স্পিকারের ঘোষণা করা প্রাথমিক শোক প্রস্তাবে নাম না থাকলেও বিএনপির পক্ষ থেকেই প্রথমেই নামগুলো প্রস্তাব করা হয়। মাননীয় চিফ হুইপ, সংসদে উত্থাপন করছি আমাদের একসময় সাবেক মন্ত্রী এবং আমাদের জামাত ইসলামী বাংলাদেশের মাননীয় নেতা এবং উনি চেয়ারম্যান ছিলেন জনাব মতিউর রহমান নিজামী সাহেব এবং মহাসচিব জনাব আলী আহসান মুজাহিদ এবং দিলওয়ার হোসেন সাইদি আল্লামা, তার নাম সংযুক্ত করার জন্য। এরপর জামায়াতে ইসলামী আরো কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে, যাদের মধ্যে আরো কয়েকজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন। আবার প্রস্তাবনাটাও একটা দুঃখের বিষয় যে মনে হয় যেন সব প্রস্তাবটি এক পেশে করে তৈরি করা হয়েছে। আমি আশা করি ভবিষ্যতে আমরা যদি সংসদকে নিরপেক্ষ এবং প্রাণবন্ত করতে চাই, তাহলে এসব বিষয়ে আরো সচেতন হওয়া দরকার। পরে আবার ফ্লোর নিয়ে চিফ হুইপ আরো কয়েকজনের নাম প্রস্তাব করেন। এবার সেই প্রস্তাবে ছিলেন মুক্তিবাহিনীর উপপ্রধান এবং সাবেক আওয়ামী লীগ নেতা এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত এ কে খন্দকার বীরুত্তম। সংসদে এ নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি না হলেও সংসদের বাইরে এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে কয়েকটি দল ও সংগঠন। সিপিবি এই শোক প্রস্তাবকে ধৃষ্টতা উল্লেখ করে বলেছে, দেশের মানুষ এটা কখনোই ভুলবে না। বাসদ এর নিন্দা জানিয়ে শোক প্রস্তাব থেকে যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহার করার দাবি জানিয়েছে। উদীচী এই শোক প্রস্তাবকে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি চরম অবমাননা বলে উল্লেখ করেছে। জামায়াতে ইসলামী অবশ্য শোক প্রস্তাব নিয়ে এমন প্রতিক্রিয়াকেই অমানবিক মনে করে। এটা যথার্থ হয়েছে। এটা নিয়ে বাইরে প্রথাগতভাবে জামাতের বিরুদ্ধে যারা কিছু না পেলেও যারা দেখতে নারী তার চলন বাঁকা, এটাই তাদের সহ্য হয় নাই। তারা এটা নিয়ে নানান কথা তুলছেন। এটা তারা জাতীয় সংসদের বিধির বাইরে কথা বলছেন। এটা অমানবিক, এটা উচিত হয়নি, এটা বাঞ্ছনীয় নয়, কাম্য নয়। অধিবেশনের প্রথম দিনেই বক্তব্য রেখেছেন ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং ২০১৯ সালে আপিল বিভাগে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। ২০২৪ সালে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর রিভিউ আবেদনে তাকে সব অভিযোগ থেকে খালাস দেয়া হয়। অন্তর্বর্তী সরকারের আমলে পুনর্গঠিত আপিল বিভাগ বলেছে, আজহারুলের মৃত্যুদণ্ড ছিল গ্রস মিসক্যারেজ অফ জাস্টিস। যদি ২৪শে জুলাই না হতো, তাহলে আমার মতো লোক ফাঁসির সেল থেকে এসে সংসদে স্থান পেতাম না। আমি প্রথমেই সেই জুলাই যোদ্ধাদের আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আওয়ামী লীগের শাসনামলে ১৯৭১ সালের মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই নানা ধরনের প্রশ্ন উঠেছিল নানা মহল থেকেই। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এমনকি জাতিসংঘের মানবাধিকার সংস্থাও বিচারকদের নিরপেক্ষতা, বিচারের নিরপেক্ষতা, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করা এবং আসামি পক্ষকে যথেষ্ট সুযোগ না দেওয়ার অভিযোগ করে এসেছে। আওয়ামী লীগ সরকারের পতন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পলায়নের পর তার প্রতিষ্ঠা করা আদালতেই এবার চলছে ২০২৪ সালের গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ নেতাদের বিচার। তবে বাংলাদেশের অন্য নানা কিছুর মতো এখানেও সরকার বদলের সঙ্গে বদলে গেছেন বিচারক। এমনকি ১৯৭১ সালের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের পক্ষে যিনি ওকালতি করছিলেন, একই আদালতে ২০২৪ সালের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের ক্ষেত্রে তিনি হয়েছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। একটি মামলায় হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death.
যথারীতি এই বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। কিন্তু সর্বোচ্চ আদালতে দণ্ডপ্রাপ্ত ও সাজা কার্যকর হওয়া ব্যক্তিদের ব্যাপারে সংসদে শোক প্রস্তাব আনার মাধ্যমে বিএনপি আসলে কি বার্তা দিতে চাচ্ছে? এখন সেই সমস্ত ব্যক্তিবর্গের ব্যাপারে যখন শোক প্রস্তাব উত্থাপন হয় বা শোক প্রস্তাব পাশ হয়, তখন তো ধরেই নিতে হবে যে বর্তমান যারা ক্ষমতায় আছেন এবং যারা বিরোধী দলে আছেন তারা ওই বিচারটি সঠিক হয়নি, অর্থাৎ তাদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অভিযোগ ছিল সেই অভিযোগে তারা দণ্ডিত হয়েছিলেন সেটা তারা মনে করছেন না বলেই তারা এই যারা ওই দণ্ডের কারণে যারা শাস্তি প্রাপ্ত হয়েছেন অর্থাৎ মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছিলেন যা এবং এর ফলে যারা মারা গিয়েছেন তাদের শোক প্রস্তাব উঠেছে। এটা একটা খুব ডেলিকেট ইস্যু। এই প্রশ্নটা আমার মনে হয় একাডেমিক্যালি বহু বছর থাকবে। বিগত সরকার আমলের প্রধানমন্ত্রী তিনিও তো সংসদ সদস্য ছিলেন। এখন তিনি যদি কোনো কারণে মৃত্যুবরণ করেন তাহলে তার বিষয়ে কি শোক প্রস্তাব আনা যাবে না? এখন যে রাজনৈতিক দল ক্ষমতায়, যে অভ্যুত্থানের মাধ্যমে ধরেন তাকে হটানো হলো, তাকে তো ফ্যাসিস্ট হিসেবে আমরা চিনি, ফ্যাসিস্ট হিসেবে তাকে আমরা পরিচয় করিয়েছি সব জায়গায়। এখন এই ফ্যাসিস্ট বলে কি তার শোক প্রস্তাব আনা যাবে না? তো সেরকম ক্ষেত্রে এটা জাস্ট একটা, আমার মনে হয় যে ফর্মালিটিস। বিএনপি সরে আসলো, এইটা রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে, এখনো বলার মতো আমার মনে হয় যে সময় আসেনি। 20 মে 1971 খুলনার চুকনগর। যুদ্ধ থেকে বাঁচতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নানা এলাকা থেকে দলে দলে শরণার্থীরা এসে জড়ো হয়েছিলেন ভারতীয় সীমান্তবর্তী চুকনগরে। ভদ্রা নদীতে অপেক্ষমান সারিবদ্ধ নৌকায় ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়ার জন্য অপেক্ষায় ছিলেন হাজার হাজার মানুষ। কিন্তু সকাল 10টার দিকে হঠাৎই সেখানে প্রবেশ করে পাকিস্তানি সেনা সদস্যদের বহনকারী জিপ। আমরা এই বাজারেই আশ্রয় নিয়েছিল তারা খাওয়া দাওয়ার জন্যে, এবং এইখানে রান্নাবাড়া করে খাচ্ছিল। বেলা 10টার সময় 20 তারিখ 20 মে বেলা 10টার সময় দুটো মিলিটারি, একটা মিলিটারি ভ্যান, একটা মিলিটারি ট্রাক এবং তার সঙ্গে রাজাকার এবং তার সঙ্গে বিহারিরা, তারা এসে এখানে সহযোগিতা করে সমস্ত লোকদের মারে। আর আমরা যে বদ্ধভূমিতে গেছিল ওইটার মাঠ, ওই মাঠের ভিতরে হাজার হাজার মানুষ ছিল। সেইখানে টমি গান দিয়ে আর লাইট মেশিন গান দিয়ে সেখানে গুলি করে সমস্ত মানুষদের ওইখানে হত্যা করা হয়েছিল। এবং এই নদী, চুকনগরের এই নদী সেই খরস্রোতা নদী, যে নদী একদিন রক্তের প্লাবনে ভেসে গেছিল। সেদিন পরিবারের 8 জন সদস্যকে হারিয়েছিলেন কিশোর নিতাই গায়েন। এই সেই গাছ, যে গাছের তলায় শত শত মানুষ এখানে গুলি হয়ে পড়েছিল। আর এই বাজারে যতগুলো চান্দি দেখেছেন, প্রত্যেক চান্দির ভিতর শত শত মানুষ গুলি হয়েছিল এই চান্দিগুলোর ভিতরে। আর আমার 8 জন মানুষ এইখানে এই যে ঘর, এই ঘরের যে বারান্দা ছিল সেখানেও পুরনো টিনির চালা ছিল, সে চালাটা এখন নাই। এখন এইখানে গুলি হয়েছিল আমার মানুষগুলো। আর ওই মসজিদটা এখন ওইখানে হয়েছে। এইখানে একটা ঘর ছিল, গোলের ঘর, সেই গোলের ঘরে নামাজ পড়তো লোকে। সবাই এত লোক সংখ্যা ছিল না তো চুকনগর, ওইখানে নামাজ পড়তো। আমি ওই মসজিদে আমার এক মহিলা মাদুর দিয়ে পেঁচায় রাখিছিল, মাদুর দিয়ে পেঁচায় রাখি আমারে বাঁচায় রাখিছিল ওইখানে। তখনকার কিশোর নিতাই 55 বছর পর এখন বৃদ্ধ। এখনো পরিবার হারানোর শোক ভুলতে পারেননি তিনি। অনেকেই চুকনগর গণহত্যাকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে কম সময়ে হওয়া সবচেয়ে বড় একক হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করেন। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের 9 মাসে সংগঠিত হত্যাকাণ্ড এখনো আন্তর্জাতিকভাবে গণহত্যার স্বীকৃতি পায়নি। কেমন আছেন ভাই? আপনি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আজকে অনেক দুঃখের বিষয়, আজকে পার্লামেন্টে যারা যুদ্ধাপরাধী করেছে তাদের অনেকেই আছে। এ বিষয়েও আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করি। আমরা চাই এই মুক্তিযুদ্ধের যে গণহত্যা, এটা জেনোসাইড, এটাকে আন্তর্জাতিক স্বীকৃতি চাই। আমরা সাথে সাথে আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পাইনি, কিন্তু আমাদের যে গণহত্যার স্বীকৃতি আমরা পাইনি। কিন্তু আমরা ইন্টারন্যাশনাল রিকগনাইজ চাই যে আমাদের এই গণহত্যার একটা বিশ্ব স্বীকৃতি আসুক।
এবং এবং তাহলে তাদের বিচার প্রয়োজনে আন্তর্জাতিক আদালতও করা যাবে। 1971 সালে পাকিস্তানি সামরিক বাহিনীকে সহায়তার জন্য তৎকালীন পূর্ব পাকিস্তানে গঠন করা হয়েছিল নানা ধরনের বাহিনী। এর মধ্যে অন্যতম ছিল শান্তি কমিটি। শান্তি কমিটির কাজ কি ছিল? এই বিষয়ে 1971 সালের 10 মে প্রকাশিত দৈনিক পাকিস্তানে বলা হয়েছে, কমিটি জনসাধারণের নিকট থেকে অভিযোগ শ্রবণ করে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য বেসামরিক ও সামরিক আইন কর্তৃপক্ষের কাছে তা পেশ করে। পাশাপাশি এও বলা হয়েছে, কমিটি শান্তিপ্রিয় নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষার এবং দুষ্কৃতিকারী ও রাষ্ট্রবিরোধীদের ধরার জন্য স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেছে। খুলনায় শান্তি কমিটির কর্মব্যস্ততা শিরোনামের এই প্রতিবেদনে বলা হয়েছে, খুলনা অঞ্চলে সেই শান্তি কমিটির নেতৃত্বে ছিলেন জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য মৌলানা AKM ইউসুফ। জাতীয় সংসদে আনা শোক প্রস্তাবে রয়েছে AKM ইউসুফের নামও। চুকনগরে 20 মে ঘটে যাওয়া এত বড় হত্যাকাণ্ডের খবরও যুদ্ধ পরিস্থিতিতে পরদিন কোনো পত্রিকাতেই আসেনি। 21 মে দৈনিক সংগ্রামের প্রথম পাতায় প্রকাশ পায়, প্রদেশের মুসলিম জনগণ ভারতের দালালদের বরদাস্ত করবে না শিরোনামে পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল খালেক এবং শ্রম সম্পাদক মোহাম্মদ শফিকুল্লাহের বিবৃতি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিবৃতিতে তারা বলেছেন, অবশেষে পাকিস্তান বিরোধী দুষ্কৃতিকারী ও বিচ্ছিন্নতাবাদী মহল কর্তৃক পরিচালিত সন্ত্রাস ও হাঙ্গামার রাজত্ব মরণ আঘাত লাভ করেছে। চুকনগরে হত্যাকাণ্ডের শিকারদের বড় একটি অংশই ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। মুক্তিযুদ্ধ চলাকালে জামায়াত নেতাদের অনেকেই পূর্ব পাকিস্তানের হিন্দু ধর্মাবলম্বীদেরও ভারতের দালাল মনে করতেন। জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা এবং পাকিস্তান জামায়াতে ইসলামীর তৎকালীন প্রধান আবুল আলা মওদুদী 1971 সালের জুন মাসে পূর্ব পাকিস্তানে গণহত্যার সকল তথ্যকে খণ্ডন করে মুসলিম বিশ্বের প্রতি একটি বিশাল বিবৃতি পাঠান। দৈনিক সংগ্রামে পুরো বিবৃতি প্রকাশ করা হয় 7 জুন। পূর্ব পাকিস্তানের মুসলিম জনগণ কখনো বিচ্ছিন্নতা চায়নি শিরোনামের এই খবরে মওদুদী বলেছিলেন, বিভিন্ন দেশে অবস্থিত বাঙালি বিচ্ছিন্নতাবাদীরা প্রচারণা চালাচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনী নিরপরাধ বাঙালি মুসলমানদের রক্তপাত ঘটাচ্ছে। বিশাল এই বিবৃতিতে তিনি 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়কে, এমনকি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে বিদেশি হিন্দু ইহুদিদের ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন। 1 মার্চ থেকে শুরু হওয়া আন্দোলনে কোনো সাধারণ মুসলিম অংশ নেয়নি বলে দাবি করেন মওদুদী। তিনি বলেছেন, প্রকৃতপক্ষে চরমপন্থীদের একটি বিশেষ অংশ এই বিচ্ছিন্নতা আন্দোলন শুরু করে এবং তারা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ক্ষেত্রে হিন্দু অধ্যাপকদের কাছ থেকে শিক্ষা লাভ করে। অতএব তাদের ইসলামী আদর্শ সম্পর্কে কোনো শিক্ষা ছিল না। উল্লেখ্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র 2 দিন আগে 14 ডিসেম্বর সংগঠিত হয় বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। এইসব বুদ্ধিজীবীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা যেমন ছিলেন সাংবাদিক, শিল্পী, প্রকৌশলী, লেখক সহ অনেকেই। 19 ডিসেম্বর নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের শিরোনাম ছিল 125 স্লেইন ইন ঢাকা এরিয়া বিলিভড এলিট অফ বেঙ্গল, অর্থাৎ ঢাকায় নিহত 125, ধারণা করা হচ্ছে তারা বাংলার অভিজাত। রায়ের বাজার বৌদ্ধভূমির ঘটনা তুলে ধরা হয়েছে এখানে। প্রতিবেদনে বলা হয়েছে, সকল ভুক্তভোগীর হাত পেছন দিকে বাঁধা ছিল এবং তাদের বেয়নেট দিয়ে গলা টিপে অথবা গুলি করে হত্যা করা হয়েছিল। আনুমানিক 300 জন বাঙালি বুদ্ধিজীবীর মধ্যে তারাও ছিলেন যাদের পশ্চিম পাকিস্তানি সৈন্য এবং স্থানীয়ভাবে নিয়োগকৃত সমর্থকেরা আটক করেছিল। পাকিস্তানপন্থী অনিয়মিত বাহিনী রাজাকাররা ন্যায্য আত্মসমর্পণের শর্তের জন্য ভুক্তভোগীদের জিম্মি হিসেবে আটকে রেখেছিল বলে মনে করা হয়। ধারণা করা হচ্ছে 2 দিন আগে পাকিস্তানি কমান্ডারদের আত্মসমর্পণের ঠিক আগে তাদের হত্যা করা হয়েছিল। কিন্তু জামায়াতের পক্ষ থেকে বরাবরই দাবি করা হয়, মুক্তিযুদ্ধের বিরোধিতা ছিল তাদের রাজনৈতিক অবস্থান। পাকিস্তান আমলে অনেকগুলো দল মনে করেছিল যে ভারতীয় আগ্রাসনের ভয়ে এই দেশটা পাকিস্তান না ভাঙলে ভালো মনে করবে। অনেকগুলো দল ছিল, তার মধ্যে চীনপন্থী কমিউনিস্ট পার্টির লোকেরা ছিল, আরও অনেকগুলো দল ছিল। কারোর নাম কেউ বলে না, একটা দলের নাম শুধু বলে। এটা একটা পলিটিক্যাল ইনজাস্টিস, একটা পলিটিক্যাল ব্যাড ইন্টেনশন থেকে এটা করা হয়। জামায়াতে ইসলামী ছাড়াও মুসলিম লীগ, নিজামে ইসলাম, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি PDP সহ বেশ কিছু দল মুক্তিযুদ্ধের বিরোধী ভূমিকা নিয়েছিল। তবে জামায়াত ছাড়া অন্য কোনো দলই বাংলাদেশের রাজনীতিতে এখন আর প্রাসঙ্গিক ভূমিকায় নেই। জামায়াত বরাবরই দাবি করেছে দলটির কোনো নেতাকর্মী কখনো কোনো অপরাধে জড়িত ছিলেন না, এমনকি রাজাকার বাহিনী ও আল বদর আল শামসেও তাদের কোনো ভূমিকা ছিল না। নানা কড়াকড়ির মধ্যে গণমাধ্যমে বাংলাদেশে চলমান যুদ্ধের তথ্য সঠিকভাবে প্রকাশ পাচ্ছিল না। 25 মার্চ আক্রমণ শুরুর পর ঢাকায় অবস্থান করা বিদেশিদের বহিষ্কার করে পাকিস্তান। এরপর 8 জন সাংবাদিককে 10 দিনের একটি সফরে পূর্ব পাকিস্তানে আনা হয় বিদ্রোহ দমনে পাকিস্তানি বাহিনীর সাফল্য তুলে ধরার জন্য। এই 8 সাংবাদিকের মধ্যে ছিলেন পাকিস্তানি সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসো,
সফর শেষে বাকি 7 পাকিস্তানি সাংবাদিক দেশে ফিরে গিয়ে বিদ্রোহ দমনের সাফল্য নিয়ে সংবাদ প্রকাশ করলেও অ্যান্থনি মাসকারেনহাস চলে যান লন্ডনে। সেখানে ব্রিটিশ পত্রিকা টাইমসে 13 জুন প্রকাশ করেন জেনোসাইড শিরোনামে তার বিখ্যাত প্রতিবেদন। দীর্ঘ এই প্রতিবেদনটিতে তিনি পাকিস্তানি বাহিনী পরিচালিত গণহত্যার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন পূর্ব পাকিস্তানকে একটি উপনিবেশে পরিণত করার পরিকল্পনা চলছে। তিনি বলেছেন পাকিস্তান সরকারের নীতি ছিল 3টি। 1, বাঙালিরা বিশ্বাসের অযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছে এবং তাদের পশ্চিম পাকিস্তানিদের দ্বারাই শাসিত হতে হবে। 2, বাঙালিদের সঠিক ইসলামী প্রক্রিয়ায় পুনরায় শিক্ষিত করে তুলতে হবে যাতে বিচ্ছিন্নতাবাদী মানসিকতা দূর হয় এবং 2, পাকিস্তানে শক্তিশালী ধর্মীয় বন্ধন সৃষ্টি হয়। 3, হিন্দুরা যখন মৃত্যু বা লড়াইয়ে নিশ্চিহ্ন হবে তখন তাদের সম্পত্তি সুবিধাবঞ্চিত মধ্যবিত্ত মুসলিমদের মন জয়ে ব্যবহার করা হবে। এই নীতি চরম নির্লজ্জভাবে বাস্তবায়ন করা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেন মাসকারেনহাস। কিন্তু এর সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক কি? এই প্রতিবেদনের শেষের দিকে বলা হয়েছে পূর্বে ঔপনিবেশিকতার কঠোর বাস্তবতা নির্লজ্জ লোক দেখানো আবরণে ঢাকা হচ্ছে। বেশ কয়েক সপ্তাহ ধরে রাষ্ট্রপতি ইয়াহিয়া খান এবং লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান তাদের কাজের জন্য পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সমর্থন আদায়ের চেষ্টা করছেন। ফলাফল ঠিক সন্তোষজনক হয়নি। এখন পর্যন্ত যে সমর্থন এসেছে তা এসেছে ঢাকার বাঙালি আইনজীবী মৌলভী ফরিদ আহমেদ, ফজলুল কাদের চৌধুরী এবং জামায়াতে ইসলামীর অধ্যাপক গোলাম আজমের মতো ব্যক্তিদের কাছ থেকে, যারা সবাই গত ডিসেম্বরের সাধারণ নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন। 1971 সালে গোলাম আজম ছিলেন জামায়াতে ইসলামীর পূর্ব পাকিস্তান প্রদেশের আমির। 19 জুন রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে সাক্ষাতের পর তার সংবাদ সম্মেলন বেশ গুরুত্ব দিয়ে ছেপেছে দৈনিক সংগ্রাম। সেখানে দুষ্কৃতকারীদের মোকাবিলা করার জন্য দেশের আদর্শ ও সংহতিতে বিশ্বাসী লোকদের হাতে অস্ত্র সরবরাহের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। 17 সেপ্টেম্বর পূর্ব পাকিস্তানে প্রাদেশিক মন্ত্রিসভা গঠন করা হয় গভর্নর AM মালেকের অধীনে। সেই মন্ত্রিসভায় অন্যদের মধ্যে ছিলেন AKM ইউসুফও। সেই একই দিনে আরেকটি সংবাদ প্রকাশ করে দৈনিক সংগ্রাম, রেজাকার শিবিরে অধ্যাপক গোলাম আজম, সত্যিকার মুসলমানরাই পাকিস্তানের প্রকৃত সম্পদ শিরোনামে। সেখানে তিনি বলেছেন আলেম ও ইসলামী আন্দোলনের কর্মীদের উপর ব্যাপক হারে হামলা না হলে তারা আত্মরক্ষা ও পাকিস্তানের হেফাজতের জন্য রেজাকার, মুজাহিদ ও পুলিশ বাহিনীতে ভর্তি হয়ে সশস্ত্র হবার প্রয়োজন বোধ করতেন না। পরদিন তার বক্তব্যের বাকি অংশ প্রকাশ করে সংগ্রাম। সেখানে বলা হয়েছে অধ্যাপক গোলাম আজম শিক্ষা গ্রহণরত রেজাকারদের উদ্দেশ্য করে আরো বলেন, রেজাকার বাহিনী কোনো দলের নয়, তারা পাকিস্তানে বিশ্বাসী সকল দলের সম্পদ। রেজাকারদের ভালোভাবে ট্রেনিং নিয়ে যত শীঘ্র সম্ভব অভ্যন্তরীণ শত্রুদের দমন করার জন্য গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ার আহ্বান জানান তিনি। ভালোভাবে ট্রেনিং নেয়ার রাজাকার, আল বদর ও আল শামস বাহিনী গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে কি করেছিল তার সংবাদ তৎকালীন নানা পত্রিকাতে বেশ গুরুত্ব দিয়েই প্রকাশ পেয়েছে। 1 ডিসেম্বর আবার প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে বৈঠক করেন গোলাম আজম। সেখানেও তিনি মহান দেশ সেবায় নিয়োজিত রেজাকারদের সংখ্যা বাড়ানোর আহ্বান জানান। তিনি তথাকথিত মুক্তিবাহিনীকে শত্রুবাহিনী নামে অভিহিত করে বলেন, রেজাকারদের পুলিশ ও অন্যান্যের মতো অস্ত্রশস্ত্র প্রেরণ করা হলে তারাই এই শত্রুবাহিনীর মোকাবেলা করতে সক্ষম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1971 সালে ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর ক্ষমা চাওয়ার প্রসঙ্গটিও উঠে এসেছে বারবার। দলটির নেতারা বলেছেন অন্তত 3 জন নেতা এজন্য ক্ষমা চেয়েছেন। 1994 সালে গোলাম আজম, 2010 সালে দলটির তৎকালীন প্রধান মতিউর রহমান নিজামী এবং অতি সম্প্রতি দলটির বর্তমান আমির শফিকুর রহমান। কিন্তু এই ক্ষমা চাওয়া নিয়েও রয়েছে প্রশ্ন। জামায়াতে ইসলামী কখনোই আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি। অনেকটা যদি হয়ে থাকে তবে এমন কৌশলই কি অবলম্বন করছে জামায়াত? বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা ক্ষমা চাওয়ার পরিবর্তে কৌশল অবলম্বন করেছেন, যে যদি প্রমাণিত হয় তাহলে ক্ষমা চাইব, এই ধরনের নানান ধরনের কৌশল তারা অবলম্বন করেছেন। কিন্তু ক্ষমা চাওয়ার বিষয়টি কিন্তু স্পষ্টভাবে কখনোই তারা বলেননি যে তাদের কৃতকর্ম, যেই অপরাধ তারা 1971 সালে করেছেন বাংলাদেশ জাতির উপরে, সেটার কারণে তারা ক্ষমা চাইছেন, সেরকম অফিসিয়াল কোনো স্টেটমেন্ট কিন্তু আমরা কখনোই কারো কাছ থেকেই দেখিনি। বরঞ্চ নানান কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন তারা বিষয়টা। তো যেই সমস্ত ব্যক্তিবর্গ এবং যেই রাজনৈতিক দলগুলো এই ধরনের অপরাধের দায় যাদের কাঁধে আসে, তারা কিন্তু এই দায় কখনই এড়াতে পারবেন না, নো ম্যাটার হোয়াট, যে তারা কখনো কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, অর্থাৎ তাদের অনুকূল সময়ে যদি সেখান থেকে তারা সাময়িকভাবে যদি তারা এই অপরাধের দায় মুক্ত থাকেন, কিন্তু রাজনৈতিক দায় মুক্তি তাদের কখনই ঘটবে বলে আমি মনে করি না।
এদিকে একদিকে ক্ষমা চাওয়া হয়েছে দাবি করলেও অন্যদিকে 1981 সালে সাপ্তাহিক বিচিত্রায় দেয়া এক সাক্ষাৎকারে প্রচ্ছদ প্রতিবেদনে তৎকালীন আমির গোলাম আজম বলেছিলেন, 71-এ আমরা ভুল করিনি। এই ইস্যুতে জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ডয়চে ভেলের প্রশ্ন ছিল, আনুষ্ঠানিক ক্ষমা চেয়ে বিষয়টির চিরস্থায়ী মীমাংসার কোনো পরিকল্পনা দলটির আছে কিনা। না, প্রশ্নই আসে না। কেন? না না, এটা অপ্রাসঙ্গিক। আমি বলেছি এটা কোনো অপ্রাসঙ্গিক ব্যাপার, এটা মীমাংসিত। ইট ওয়াজ অলরেডি ডিসাইডেড। শেখ মুজিবুর রহমান ক্ষমতা এসে তিনি কলাবরেটর অ্যাক্ট বাতিল করেছেন, মীমাংসা করেছেন। 195 জন যুদ্ধাপরাধী যারা ছিল তারা সবাই ছিল পাকিস্তানি সেনা অফিসার। বাংলাদেশের কোনো বেসামরিক নাগরিক যুদ্ধাপরাধীর তালিকায় তাদের নাম ছিল না। শেখ মুজিব এটাকে ডিসাইডেড করে গেছেন। একটু ফ্যাক্ট চেক করা যাক। শেখ মুজিবুর রহমান কোলাবরেটর অ্যাক্ট বা দালাল আইন বাতিল করেননি, বরং তৎকালীন প্রেসিডেন্ট হিসেবে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগীদের বিচারে 1972 সালের 24 জানুয়ারি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার আদেশ জারি করেছিলেন তিনি। পাকিস্তানি সেনা কর্মকর্তাদের বিচারের সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না। পরবর্তীতে 1973 সালের ডিসেম্বরে সাধারণ ক্ষমা ঘোষণা করেন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান। এর উদ্দেশ্য হিসেবে শেখ মুজিব বলেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নস্যাৎ করার জন্য দখলদার বাহিনীর সহিত সহযোগিতার অভিযোগে আটক কিংবা দণ্ডিত সবাই এখন কৃতকর্মের জন্য অনুশোচনায় দগ্ধ এবং নিঃসন্দেহে দেশ পুনর্গঠনের সকল সুযোগ গ্রহণে আগ্রহী। তাহাদের বিষয়ে সহানুভূতির সহিত বিবেচনা করিয়া এবং যাহাতে কেহ স্বাধীনতার সুফল ভোগ হইতে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখিয়া তাহার সরকার সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে তাহাদের অবিলম্বে মুক্তিদানের নির্দেশ দিয়াছেন। সেখানেও বলা হয়েছে, যে সকল ব্যক্তি ধর্ষণ, খুন, অগ্নিসংযোগ অথবা পরিকল্পিত হত্যাযজ্ঞের দায়ে অভিযুক্ত অথবা দণ্ডপ্রাপ্ত, তাহারা ছাড়া বাংলাদেশ দালাল আইন বিশেষ ট্রাইব্যুনাল 72 বলে অভিযুক্ত অথবা সাজাপ্রাপ্ত সকলকে অনতিবিলম্বে মুক্তিদান করা হইবে। উল্লেখ্য, স্বাধীন বাংলাদেশে তখনও জামায়াতে ইসলামীর রাজনীতি ছিল নিষিদ্ধ। জিয়াউর রহমান ক্ষমতা এসেছিলেন, তিনিও এটাকে মীমাংসিত করে সেই পাকিস্তান আমলের অখণ্ড পাকিস্তানের পক্ষে কারা ছিলেন আর বিপক্ষে কারা ছিলেন ভেদাভেদ বলে তিনি সব দলের লোকদেরকে নিয়ে তিনি সরকার গঠন করেছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। আরেকবার ফ্যাক্ট চেক করা যাক। 1975 সালের 31 ডিসেম্বর দালাল আইন বাতিলের আদেশ জারি করেন তৎকালীন প্রেসিডেন্ট বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। এর মাধ্যমে মুক্তিযুদ্ধে অপরাধ সংগঠিত করা ব্যক্তিদেরও বিচারের প্রক্রিয়া পুরোপুরি বাতিল হয়ে যায়। দুদিন পর 1976 সালের 2 জানুয়ারি দৈনিক ইত্তেফাক এই ইস্যুতে অস্পষ্টতা নিয়ে দালাল আইন বাতিল প্রসঙ্গে শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করে। সেখানে বলা হয়, সত্যিকার অপরাধমূলক দুষ্কর্মের অভিযোগে যাহারা অভিযুক্ত তাহাদের বিষয়ে এই দালাল আইন বাতিল অর্ডিন্যান্স কিভাবে প্রযোজ্য হইবে তাহা আরও খোলাসা করিয়া বলিয়া দেওয়া উচিত ছিল। শোনা যাইতেছে, এইসব ক্রিমিনাল অফেন্সের বিচার অতঃপর দেশের প্রচলিত আইনেই হইবে। অতীতে আমরাও এই বক্তব্যই রাখিয়াছিলাম। এই বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা প্রদান করা হইলে উহার দ্বারা অনেক অবাঞ্ছিত পরিস্থিতি এড়ানো সম্ভব হইবে বলিয়া আমাদের বিশ্বাস। কিন্তু সেটা আর স্পষ্ট করা হয়নি, ফলে এখনো সেই অস্পষ্টতা রয়েই গেছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান মূলত এই রিকনসিলিয়েশনের পলিটিক্সে তিনি সকল জাত, ধর্ম, বিশ্বাসের মানুষগুলোকে দেশের জন্য তিনি একটা জাতীয় ঐক্যমতের রাজনীতির কথা তিনি বলেছেন। এটা মনে করার কোনো কারণ নাই যে এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা সংগ্রামে যারা অপরাধ সংগঠন করেছেন, যারা মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছেন এবং যারা বাংলাদেশ স্বাধীনতাকে মেনে নেননি বা যুদ্ধপরাধ সংগঠন করেছেন, তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন, বিষয়টা তার নয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল। 1976 সালের মে মাসে তৎকালীন প্রেসিডেন্ট সায়েম অধ্যাদেশ জারি করে ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে নেন। এর মাধ্যমে বাংলাদেশে জামায়াতের রাজনীতির পথ উন্মুক্ত হয়। কিন্তু জনমনে অসন্তোষ বিবেচনায় নিয়ে জামায়াত নিজ নামে রাজনীতি শুরু করে আরও পরে 1979 সালে। 1981 সালে স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়াউর রহমানের দেয়া ভাষণ নিয়ে তীব্র সমালোচনায় মুখর হয়েছিল জামায়াতে ইসলামী। দৈনিক ইত্তেফাকের সংবাদ জিয়াকে উদ্ধৃত করেছে এইভাবে, কতিপয় ব্যক্তি বিদেশি প্ররোচনায় আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব খর্ব করার অপচেষ্টায় লিপ্ত রহিয়াছে। তাহারা কে আমি জানি। তাহারা আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, বরং তাহারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করিয়াছিল। তিনি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করিয়া যেমন ওই সময় তাহারা সফল হইতে পারে নাই, আজও তাহারা সফল হইতে পারিবে না। জনগণ তাহাদের ধ্বংস করিয়া দিবে। প্রয়োজন হইলে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জনগণ আবার অস্ত্র হাতে তুলিয়া নিবে।
আর এইবার জনগণকে নেতৃত্ব দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দুদিন পর 30 মার্চ এর প্রতিক্রিয়া জানায় জামায়াতে ইসলামী। দৈনিক বাংলা এই সংবাদের শিরোনাম করেছিল, স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা ভুল হয়নি, জামাত। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রস্তাবিত রাজাকার আল বদর প্রতিরোধ সপ্তাহ পালন সম্পর্কে জামায়াতের নেতারা বলেছিলেন, এটা দেশকে বিভেদের দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত। সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্বাস আলী খান, নায়েবে আমির AKM ইউসুফ এবং ঢাকা নগরী জামায়াতের আমির মতিউর রহমান নিজামী প্রশ্নের জবাব দিয়েছিলেন। তাদের বক্তব্যের মধ্যে কয়েকটি ছিল এমন, মুক্তিযোদ্ধারা কোনো দলের একার সম্পত্তি নয়, অন্যান্য দলেও যেমন মুক্তিযোদ্ধা রয়েছে তেমনি জামায়াতে ইসলামীতেও বহু মুক্তিযোদ্ধা রয়েছে। রাজনীতির বিচার হয় বর্তমানের প্রেক্ষাপটে, তাই দল বিশেষ স্বাধীনতা সার্বভৌমত্বের সোল এজেন্ট হতে পারে না। দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধাদের কাজ ফুরিয়ে গেছে, 10 বছর পরও মুক্তিযোদ্ধা সংসদ টিকিয়ে রাখার কি দরকার? জিয়ার মন্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াত নেতারা বলেন, স্বাধীনতার 10 বছর পর এই ধরনের প্রসঙ্গ উত্থাপন করে প্রেসিডেন্ট দায়িত্বহীন উক্তি করেছেন। দায়িত্বহীন কথাবার্তা জাতিকে বিভেদের দিকে ঠেলে দেয়, এতে জাতির কোনো কল্যাণ হয় না। এরপর থেকে অবশ্য বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের অবস্থান দ্রুতই সুসংগঠিত হয়েছে। 1994 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলন গড়ে তোলে আওয়ামী লীগ। অন্যদিকে 1999 সালে জামায়াত ও বিএনপি আনুষ্ঠানিক জোট গঠন করে 2001 সালের নির্বাচনে জয়লাভ করে এবং সরকারেও যায়। এইবার আওয়ামী লীগের অনুপস্থিতিতে জাতীয় সংসদে 68টি আসনে জিতে সবচেয়ে বড় বিরোধী দলে পরিণত হয়েছে জামায়াতে ইসলামী। এইবার তাদের নির্বাচনী জোটে ছিল কয়েকটি ইসলামী দল ও 2024 সালের অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া আন্দোলনকারীদের গড়ে তোলা দল এনসিপি। কিন্তু রাজনৈতিক শক্তি ক্রমশ বাড়তে থাকলেও জামায়াতের স্বাধীনতা বিরোধী তকমা কি দূর হয়ে যাবে? 24-এর অপরাধের সাথে অন্য কোনো অপরাধের তুলনায় কোনো সরকার ক্ষমতায় থেকে শিশু, বৃদ্ধ, নিজের দেশের লোককে হেলিকপ্টারে করে গুলি করে হত্যা করা দুনিয়ার কোনো দেশে নাই। দুই অপরাধে বা দুটি সময় যারা অপরাধ সংগঠন করেছেন তারা মানবতা বিরোধী অপরাধী হিসেবে তারা রাষ্ট্রে যুগে যুগে ইতিহাসে চিহ্নিত থাকবেন। হাসিনাকে যেমন 24-এর ঘটনা যেমন হর্ন করবে, জামাতকেও 71-এর ঘটনা হর্ন করবে। বোথ দ্য গ্রুপস উইল বি হন্টেড ফর লং টাইম, না ফর এভার। 71-এর হিসেব 71-এ আর 24-এর হিসাব 24-এ। 24-এর ঘটনাটা যেটা ঘটেছে সেটা তো আমাদের মানে এখনো পর্যন্ত খুবই রীতিমতো দগদগে স্মৃতি, খুব রিসেন্ট পাস্ট ঘটনা। 71-এর ঘটনাটাকেও আমরা সেটেল করতে পারিনি বলে কিন্তু এই 24-এর ঘটনাটাকে নিয়েও এখন কম্প্যারিজনের প্রশ্নটা আসছে। ফলে 71-কে সেটেল করাটা খুবই জরুরি। বয়স্ক মহিলা তার ছেলেকে মেরে ফেলেছিল রাজাকাররা, তো সেই মহিলা ওই নদীতে যে টানা এলাকা বলে যেটা, ওই টানা এলাকাতে থাকতো। তো ওই সময় কিছু মুক্তিযোদ্ধা, এরা আমার বন্ধুদের কথা, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, ওরা বন্ধুদের কথা, ওরা 12-14 জন ওখানে গেছে। তো এটা যারা জানে না 71-এর যুদ্ধ সম্পর্কে, যারা ফার্স্ট হ্যান্ড জানে না তাদের পক্ষে বোঝা কঠিন। 12-14 জন যাওয়া ঠিক হয়নি। প্রথমত কোথায় খাবে, কোথায় থাকবে, কারণ তাকে তো দূরে আশ্রয় নিতে হয়েছে। প্রথম দিন একেবারে বর্ডার পার হয়ে প্রথম দিনই তারা এখানে এসছে। তারপরে রাতে যখন ছিল, এখন ওই মহিলা খুব গরিব। এখন গ্রামে যে জিনিসটা হয় কি, গ্রামে যদি একটা এরকম একটা দুস্থ মহিলা বাজার করতে যায় তাহলে তো লোকে সন্দেহ করবে। ওই মহিলা তার নিজের বাড়ির যত হাঁস মুরগি ছিল সেগুলো জবাই করে এদেরকে খাইয়েছে। এরা 2 দিন ছিল, তারপরে অপারেশনে চলে গেছে। যুদ্ধের পরে তারা দেখতে গেছে যে মহিলা 2 জন গেছে, গিয়ে দেখে ওই মহিলা আর কষ্ট করে বাজারেও যায়নি, ওই নিজের বাড়িতে শুয়ে থেকেছে। যে শাড়িটা ছিল ওই শাড়িটা পরে মহিলা মারা গেছে। তো এখন ওই মহিলার জন্য ওর মহিলার মাপ চাওয়াটাই বা শুনবে কে, মাপ চাওয়াটা জানবেই বা কে? আমার 8 জন মানুষ মরে গেছে, আমার বাবা মরে গেছে, আমার কাকা মরে গেছে, আমার ভাইরা মরে গেছে, আমার ভাইফোরা মরে গেছে। আমি চাবো না বিচার হোক? আমি তো অবশ্যই চাবো যে এর একটা বিচার হোক, রাজাকারীকে বিচার হোক, এটা অবশ্যই চাবো। পাকিস্তানের আর্মিরা মানে নত জানু হয়ে ক্ষমা চাক, এ তো চাবো।